মিথ্যাকে সত্য দিয়ে মেক করা যাবে না। বিয়ে আমার বাসায় হয়নি, আমার বাসায় যে সামনে উল্টা পাশে, ঠিক আছে। ওদের বিয়ে হয়েছে রত্না কবিরের বাসায়, নায়িকা রত্না কবিরের বাসায়। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই গার্মেন্টস ব্যবসায়ী, যেহেতু আমরা অনেক ব্যস্ত থাকি। তো যেখানে আমাকে বোন ডাকে রাসেল, বর্ষা আমাকে বোন ডাকে। বর্ষাকে চিনি আমি 2011-12 সাল থেকে। বর্ষা তখন ওই খন্দকার ইসমাইল যে আছে তার বাসায় থাকতো, বাসার নিচে, অফিসের নিচে। তো আমার মিউজিক ভিডিও নাটক নিয়ে খন্দকার ইসমাইলের সাথে যখন কাজ থাকতো তখন বর্ষার সাথে প্রায় দেখা হতো। দ্যাট টাইম দুই একটা উপকারও আমি কি করেছি, বাট আমি তো হচ্ছে নারীদের পক্ষে সবসময় কাজ করি। তো ও একবার ইসমাইলের সাথে দেখা করতে এসে ওকে পাঠাইছি আমি। এর মধ্যে বর্ষা আমাকে অনেক সময় নক করতো, আপা কেমন আছেন। আর আমি আসলে কারো লাইভ দেখার সময় পাই না, এত ব্যস্ত থাকি। বাসায় ফিরতে আমার 12টা বাজে, 11টা বাজে। আমি নিজেও আমার পেজগুলি, অনেক বড় বড় পেজ, আমি এক সপ্তাহ 15 দিন পরে একটা ভিডিও ছাড়তে পারি। তো যাই হোক, ওর বিয়েতে হচ্ছে আমাকে দাওয়াত করেছিল, সকালবেলা একটা শাড়ি পাঠিয়েছে। মূল ঘটনাটা আসলে শুরু হয় যখন আমি একটা ছবি প্রডিউস করতেছি গোয়ার। এটা হচ্ছে আমি যেহেতু কমিটমেন্ট করেছি এফডিসির ইলেকশনে, গোয়ার ছবিটা রাকিব যে আছেন ডিরেক্টর, রাকিব কিন্তু পুরো ডিটেলটা জানে, আমার ম্যানেজার, আমার বডিগার্ডও সব ডিটেলটা জানে। হ্যাঁ, রাকিবুল আলম রাকিব। তো আমার ছবি প্রায় 99% শেষ, এখন শুধু ডাবিং বাকি আছে। তো এডিটিং কমপ্লিট, সবই কমপ্লিট। তো আমি যখন দীপজল ভাইয়ের এখানে শুটিং চলতো, ওনার বাড়ি ওটা ভাড়া নেওয়া হয়েছিল শুটিংয়ের জন্য। তো রাসেল দেখি সারাক্ষণ ফোনে কথা বলে। ও আসলে আমার সাথে, আমাকে মন রাখে, অনেক সম্মানের জায়গায় রেখেছে আমাকে। কখনো সব কিছু শেয়ার করার, মানে শেয়ার করতে হয় না যে খুব কাছে না হলে শেয়ার করা যায় না, ওরকম শেয়ার করতে ভয় পাচ্ছেও। পরে একদিন দেখি আমাকে 3 তলায় দীপজল ভাইয়ের বাড়ির ওখানে আমাকে রাকিব ভাইকে ডাকছে, বলছে আসেন। গেলাম, ওখানে খাওয়া দাওয়া দিল, খাইতেছি আমি, রাকিব ভাই কথা বলতে বলতে দেখি বর্ষা অনেকবার কল দিল, ও ফোন ধরতেছে না। তো আমি ফোনটা ধরো, বলে কি না আপা ধরবো না, ও তো একটু হেসে কথা বলে, তো না আপা ধরবো না। আমি না ধরো, কিসে। ও বলে কি আপা কিভাবে বলবো, বোন আপনি তো আমার মায়ের সমান সম্মানিত ব্যক্তি, কিভাবে বলবো। আচ্ছা আপা, ওই বর্ষা চৌধুরী মেয়েটা কেমন। আমি বলছি এটা কেন, তুমি তো ভালো করেই জানো আমি সবসময় মেয়েদেরকে ভালো বলি, মেয়েদের কখনো আমি খারাপ বলতে পারি না। তখন বললো যে না বলেন না আপা কেমন। আমি বলছি ওই যে কাশ্মীরি বিউটি বাই জিনাত, ওর সাথে একটা ঝামেলা হয়েছিল, আমি সেটা মিটাই দিয়েছিলাম, আমার অফিসে আসছিল। এবং কাশ্মীরি বিউটি বাই জিনাত এবং তার হাজব্যান্ড, ওদের দোকানটা আমি উদ্বোধন করেছিলাম, তখন বোধহয় আমি সম্ভবত প্রধান অতিথি হয়ে উদ্বোধন করছিলাম। তখনই আমার একটা ইয়ে হয়েছিল যে অনলাইন প্ল্যাটফর্মে সানগ্রিন ভাই, তনি ছিল, বর্ষা চৌধুরী ছিল, সবাই ছিল। একটা অনলাইন প্ল্যাটফর্ম আমি সমিত করার জন্য একটা গ্রুপ করেছিলাম। তো এর মধ্যে তো আমার ঝামেলা গেল। তো ওই সময়ে বর্ষার ঝামেলাটা আমি মিটাই দিছি। কাশ্মীরি বিউটি বাই জিনা তো ওকে একটা অ্যামাউন্ট দিছে, ও মিটে গেছে, একটা টাকা চাইছিল সেটা দিছে। ও জিডিও করছিল তখন ওই সময়টায়। মানে ওই শুরুটা, মানে বর্ষার সাথে আমার ক্লোজ আস্তে আস্তে, মানে আমি তো আসলে কারোর সাথে ক্লোজ হওয়ার সময় পাই না, আমার মেয়ের সাথে দেখা হয় আমার মাসে একবার। ওই তারপরে আর ওই আরেকজন ছোট ভাই আছে পুলিশ অফিসার, সে বলছিল যে ওর ঝামেলাটা কি মিশছে, আমি হ্যাঁ মিঠাই দিছি। কারণ আমার অফিসে অনেকেই আসে, বড় বড় চ্যানেলের অনেকেই আসে ঝামেলা মিটানোর জন্য, মানে আমি মিডিয়া হয়ে মিটাই দেই। তো বর্ষাটা মিটাই দিলাম। তারপর ওই কথাটা বললাম আমি রাসেলকে যে হ্যাঁ বর্ষাকে আমি চিনি, বর্ষা হচ্ছে এরকম আমার কাছে আসছিল, কাশ্মীরি বিউটি এজেন্ডাদের সাথে একটা ইয়ে হয়েছিল, ঝামেলা ছিল, আমি মিটাই দিছি। তো বলে আপা কেমন। আমি বলছি কেমন তো জানি না, কেন কি হয়েছে। বলে একটু কথা বলেন না। আমি বলছি না, কথা বলবো পরে, তুমি বলো কি। বলে ও তো আমাকে বিয়ে করতে চায়। আচ্ছা, ও তো আমাকে বিয়ে করতে চায়। তা আমি বললাম ও তোমাকে বিয়ে করতে চায়, তুমি করতে চাও না। তো বলে কি আমি পরিচয় হয়েছে, মেয়েটা অসহায়, 2টা বাচ্চার মা, ওকে আমি বিয়ে করতে চাই, ওই 2টা বাচ্চার দায়িত্ব নিতে চাই আমি। তো আমি বলছি তা খুব ভালো। আমি বলছি একটু চিন্তা ভাবনা করো, তোমারও ওঠার সময়। মানে আমার কথা হচ্ছে আমি সবাইকে পজিটিভলি হ্যান্ডেল করার চেষ্টা করি সবসময়, অলওয়েজ। আমি বলছি দেখো ভাই, তুমি এখন ছবি বানাচ্ছ, নাটক বানাচ্ছ, তোমার ওঠার সময়। ও যে বিয়ে টিয়ে করছে, বাচ্চা আমি জানতাম না, কখনোই জানতাম না, এই রিসেন্ট জানতেছে। তো পরে বললো যে বর্ষারও যে বাচ্চা কাচ্চা আছে আমি জানতাম না, কারণ আমি বর্ষার লাইফ কখনো দেখি নাই, সময় হয়নি। তো পরে বললো যে আপা একটু কথা বলেন। পরে আমি বর্ষারে বললাম কি তুমি নাকি বিয়ে করতে চাও ওকে।
তো বর্ষা বললো না আপা আমি তো না, ও আমাকে করতে চায়। আমি বলছি তুমি বলো ও করতে চাও, ও বলে তুমি করতে চাও, আসলে ঘটনাটা কি? তো বলে যে আপা আমি ওর সাথে পরিচয় হয়েছে, আপনার ভাইকে জিজ্ঞেস করেন। মানে রাসেল আবার বলছিলেন না জাহাঙ্গীর আমার বোন, আবার বর্ষা বলছিলেন না জাহাঙ্গীর আমার বোন, আমি দুজনেরই বোন। পরে শুটিং আমি শুটিংটা শেষ করো তারপর দেখা যাবে। পরে প্রতিদিন নাকি আসতো দুধ, দেবদুল ভাইয়ের এখান থেকে দুধ কিনে দিত বর্ষাকে। তো বলছে মেয়েটা ভালো আপা। আমি বলছি ভালো হলে করো, তোমার লাইফ তুমি বুঝবা। আমি কারণ আমি তো কারো লাইফে নিষেধ করতে পারবো না, আমার যতটুকু পরামর্শ দেওয়ার আমি দিচ্ছি। আমি দেখো ওই মেয়েটা অনেক স্ট্রাগল করেছে, বর্ষা বর্ষা অনেক স্ট্রাগল করে এখানে আসছে, এই পজিশনে আসছে। আর ওর পেজে তো এত, আমার পেজে যখন 4.5 লাখ তখন ওর পেজ জিরো ছিল, আস্তে আস্তে ওর পেজটা কিন্তু এখন অনেক বড় এবং ও অনেক জনপ্রিয়। ও একটা এখন সেলিব্রিটি বর্ষা। এবং তখন আমি বললাম যে দেখো ভাই তুমি চিন্তা ভাবনা করে বিয়ে করো, কারণ ও তো উঠতেছে, ও উঠতেছে তুমি উঠতেছো, তোমার লাইফ শুরু, তারও লাইফ কিন্তু শুরু। ও অনেক স্ট্রাগল করে আজকে অনলাইনে একটা জায়গা করে নিয়েছে, তুমিও নাটক সিনেমা করে একটা জায়গা করার চেষ্টা করছো। সো এই সময় যদি তোমরা মানে বিয়ে করো, তোমার লাইফটাও কিন্তু মানে থেমে যাবে, ওরটাও কিন্তু থেমে যাবে। আচ্ছা, তারপর দেখলাম যে না, দুইজনের প্রতি দুইজনের অনেক টান, কথা বলতেছে, গাড়ি নিয়ে। আর বর্ষার গাড়ি আছে একটা, আর রাসেল সম্ভবত গাড়ি নাই, কিন্তু বর্ষার গাড়িটাকে রাসেল বলতো আমার গাড়ি, আমার ধারণা আর কি, আমি এখন বুঝতেছি। তো আমি পরে বর্ষা গাড়ি নিয়ে আসতো রেগুলার ইয়েতে, দেবদুলের বাড়িতে। পরে দেবদুলের বাড়ি শুটিং শেষ, নারায়ণগঞ্জের শুটিং শুরু হলো আমাদের। আমাদের অনেক বিগ বাজেটের ছবি তো, এই জাহাজের শুটিং হয়েছে, নারায়ণগঞ্জে অনেক কটা রিসোর্টে শুটিং হয়েছে, ওখানে নাকি বর্ষা প্রতিদিনই আসতো। আচ্ছা, তো হঠাৎ করে শুটিংয়ের মাঝখানে আমি তো শুটিংয়ে থাকতে পারি না, নায়িকা জলি টলি সবাই থাকতো, আমি থাকতে পারিনি। সো আমাকে একদিন হঠাৎ করে ফোন দিল, রাসেল ফোন দিয়ে কান্না করতেছে। মানে আমি শুরু থেকে বলতেছি কাহিনীটা। তো কান্না করতেছে, অনেক জোরে জোরে কান্না করতেছে, আপা আমি মারা যাচ্ছি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমি বলছি কি হয়েছে? বলে পেটে ব্যথা। আমি বলছি কি খাইছো কালকে রাতে? বলো যে এখানে যা যা রান্না করছে তাই খাইছি। আর এর মধ্যে কিছুক্ষণ পরে শুনি 2-3 জনে মিলে ওকে কোলে করে নিয়ে বর্ষা গাড়িতে উঠাই দিচ্ছে। বর্ষা এসে ওকে নিয়ে গেছে নারায়ণগঞ্জ ল্যাবেড হসপিটালে। নারায়ণগঞ্জ ল্যাবেড হসপিটালের যে ম্যানেজার, সেও আমাদের সিনেমা শুটিং করেছিল, এফডিসির মেম্বার উনি। তো পরে বর্ষা নিয়ে গেছে, পরে হসপিটালে আমি এই ফার্স্ট আবার বর্ষাকে দেখলাম। ওই ঘটনার পরে কাশ্মীরি বিউটি বাই জিনাতের পরের ঘটনা বর্ষাকে দেখলাম। আমি বর্ষাকে চিনতে পারি না, কারণ বর্ষা অনেক মোটা ছিল, তখন শুকায় গেছে। আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম এবং গলাটা ঢাকা ছিল ওড়না দিয়ে। তো দেখে মায়া লাগলো অনেক, খুব করুণাময় চেহারা, কারণ রাসেল অসুস্থ। আমি জড়ায় ধরলাম, কি অবস্থা, কেমন আছো? ও ঝড়ায় ধরলো, তারপরে বলে যে হ্যাঁ আপা ভালো আছি। আর যে কি ঘটনা? বলে এই তো অসুস্থ, হাসপাতালে নিয়ে আসলাম। পরে সুস্থ হওয়ার পরে আমাকে বললো যে আপা কি করব, মানে ও রাসেল কথা বলতে পারে না। পরে রাসেলকে ওর বাসায় নিয়ে গেছে, বর্ষার বাসায় নিয়ে গেছে। বর্ষার বাসায় নিয়ে গেছে, আমি খোঁজখবর নিচ্ছি, কারণ আমার ঢাকা থেকে গুলশান থেকে আমার যেতে একটু সময় লাগছে, তার আগে বর্ষা চলে আসছে ইয়াতে হসপিটালে আর কি, ল্যাবিটে। পরে বর্ষার বাসায় নিয়ে গেল হসপিটাল থেকে। বর্ষার বাসায় নিয়ে যাওয়ার পর ওখানে কি হলো কি করছে আমি জানি না। আমাকে বললো যে তাদের ওই রত্নার বাসার বাহিরে একটা রিসোর্টে তাদের 100-150 লোকের আয়োজন করা হয়েছে, দিয়ে তায়েব ভাই থাকবে, রত্না কবির থাকবে, আরো অনেকেই থাকবে, পুলিশ অফিসারের নাম বললো, অনেক কয়টা, অনেকের নাম বলছে, তারা থাকবে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো, আসলে তোমার দুলাভাইকে নিয়ে আসবো। আমি একমাত্র গার্জিয়ান বা এইসব আমি কিছুই জানতাম না, কারণ আমি তো জানি না যে রাসেল যে কেউ যে নাই। পরে বলছে আপনার কেউ নাই, বসে যেটা বললো বাবা মা নেই, আপনি ওর গার্জেন হিসাবে আসেন। ওকে ফাইন, গেলাম। আমি আমার হাজবেন্ডকে নিয়ে গেছি, কারণ আমার ওই জোর ঝামেলা। না, দুজনের সাথে কথা হয়, দুজনের সব চ্যাটিং আমার কাছে আছে, সবার ভয়েস আছে আমার কাছে, আমি ডিলিট করিনি। আমি সব ডিলিট করে দিই, বাট এই দুজনেরটা আমি ডিলিট করি, আমি জানি যে এই ঘটনা একটা ঘটতে পারে, আমি আগাম একটা মানে পাইছি, এই জন্য আমি ডিলিট করি, সব ডিলিট, সব 3টা মোবাইলে আমার সব কিছু ডকুমেন্টস আছে। আচ্ছা, তো পরে ওদের বিয়ে নাকি আগে ডেট ছিল, আমাকে বলে নাই। কিন্তু আমি যখন নারায়ণগঞ্জে মিটিং করি, রাকিব ভাই, আমি আর রাসেল মিয়া, তখন রাকিব ভাইয়ের একটা পেমেন্ট দিতে হয়েছে। পেমেন্টের সময় আমি টাকাটা দিব, যখন আমি বসছি একাই, রাসেল, আমি আর রাকিব ভাই, আবারও দীপজলের বাড়ির পরে আবারও। আমি বলছি ভাই তুমি বিয়েটা করো না, তুমি 6টা মাস সময় নাও, কারণ তুমি নাটক করতে, সিনেমা করতেছো, তোমার সিনেমাটা আগে পাবলিশড হোক, একটু টাকা আর্ন করো, তারপরে তুমি বিয়েটা করো।
রাকিব, হ্যাঁ রাকিব ভাইরে প্রশ্ন করলে রাকিব ভাইয়ের ফোন করে না, ফোন নাম্বার দিয়ে দেবো, ওনাকেও বলছি। রাকিব ভাই বলছে হ্যাঁ আপার কথা শোনেন। আমার আবার ধারণা যে যেদিন কথাটা বলছে ওদিনই রাসেল অসুস্থ রাতে। আমার ধারণা হলো যে ও 6 মাস বিয়েটা পিছানোর জন্য হয়তো অসুস্থ হয়ে গেছে। মানে আমি তো পজিটিভ চিন্তা করি সবসময় যে আচ্ছা ঠিক আছে তাহলে আমার কথা রাখার জন্য বোধহয় রাসেল অসুস্থ হয়ে গেছে, 6 মাস পরে বিয়ের টাইম দিবে। পরে না, ওদের আবার গায়ে হলুদ সব কিছুর আয়োজন রত্নার বাসায়। তা আমি আবার বর্ষার নাম্বার নিলাম, আমার কাছে বর্ষার নাম্বার ছিল না, বর্ষার নাম্বার দিল রাসেল আমাকে। দেওয়ার পর আমি বর্ষারা বললাম কি অবস্থা, বলে কি আপা আমার তো আজকে গায়ে হলুদ। আমি তাই বলো, আমাকে তো রাসেল বলে নাই। বলে কি আজকে গায়ে হলুদ, আমার খালা চাচি সব চলে আসছে আমাদের বাসায়, আমার তো গায়ে হলুদ। আমি সে কি বলো, আমি তো জানি না। তো বলে যে হ্যাঁ আপা, ঠিক আছে তোমরা যদি ভালো মনে করো, ওরও মাথার ছাতা দরকার, তোমারও মাথার ছাতা দরকার, কারণ তুমিও ডিভোর্সি, মানে যে ওর হাজব্যান্ড মারা গেছে, আগেরটা হাজব্যান্ড ডিভোর্স করছে বর্ষার, আর রাসেলের তো কেউ নাই। আমি জানি যে ওর কেউ নাই রাসেল। পরে শুনে ওর বোন আছে, সবাই আছে, বর্ষা বলছে যেটা আর কি, আমি জানি না, বর্ষা আমাকে যেটা শেয়ার করেছে। তো পরে আমি ইয়ে করলাম, আমাকে বললো আপা আমি আপনাকে শাড়ি পাঠাচ্ছি। বর্ষা আবার যেই লাইভ করে একটা শোরুমে, সেখান থেকে আমাকে একটা শাড়ি পাঠাচ্ছে নীল রঙের। সেই শাড়িটা পরে আমি সিস্টার হেলেনে বিয়ের দিন লাইভ করেছিলাম, যে একটা ভালো কাজের সাথে। ওখানে আমি ভাবছিলাম যে আমাকে হয়তো উকিল দেবে, কিন্তু আমাকে উকিল দেয় না, উকিল দিয়েছে দিয়ে তাইব ভাইকে, ওনার মেয়েকে। তো যাই হোক, কাবিনের সময় আমি বললাম তোমার যদি ভালোই বাসা থাকো, ও যেটা লাইভে সে বলছে, প্রেস কনফারেন্সটা আমাকে কে জানি পাঠাইলো। আমি বলছি যদি ভালোই বাসা থাকো তাহলে টাকার দরকার কি, তোমরা কাবিন এমনি করো। ওরা আমার হাজব্যান্ড আবার প্রতিবাদ করলো, বললো যে না কাবিন করো 20 লাখ টাকা বা 10 লাখ টাকা। আমি ওকে ফাইন। আবার বর্ষা পর বললো না, আমি বলেছি যে যেহেতু ভালোবাসার বিয়ে, কাবিন ফ্যাক্ট না। মানে আমার হাজবেন্ডের সাথে কাবিন নিয়ে আমরা তো জীবনে সংসার ভাঙার কল্পনাই করি না, কাবিন বড় ফ্যাক্ট না, ঠিক আছে। তো পরে আমার হাজবেন্ড বললো যে 10 লাখ টাকা করেন। তো ঠিক আছে করো। বর্ষা আবার বললো যে না 1 টাকারই করুক, তাহলে এটা ভাইরাল হবে। আমি বলছি হ্যাঁ এটা ভাইরাল হবে, আমি বলছি এটা ভাইরাল হইতে পারে, কারণ যে বর্ষা চৌধুরী এত বড় একটা সেলিব্রিটি, রাসেল মিয়া এত বড় একটা সেলিব্রিটি, 1 টাকার কাবিন করলে সারা বাংলাদেশে একটা হই হই রই রই কাণ্ড হয়ে যাবে, আমি বলছি। হ্যাঁ আচ্ছা, আমি জানি না যেটাই হোক। এখন আমি জানি যে আমার রাকিব ভাই আমার সিনেমাতে বলছিল যে ইয়েকে নিয়ে, বুবলিকে আর ইয়েকে নিবে, ওই যে এখন নতুন একটা নায়ক আছে কি জানি নাম, না 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 নামটা ভুলে গেছে, মানে জনপ্রিয় একটা নায়ক, এবং বুবলিকে নেওয়ার কথা ছিল। পরে আবার শিরিন শিলাকে নেওয়ার কথা ছিল, পরে কেমনে কেমনে ওনারা এটা রেডি করছে। যাই হোক, পুরানো হিস্ট্রি বলতে চাই না, মানুষ তো প্রতারিত হয়েই শিখে। তো যাই হোক, আমি বলছি যে আবার আমি এটাও বলছি সত্যি কথা, যে ভাইয়ারের ছবি যেহেতু ফ্লপ হয়েছে, রাসেল মিয়া নায়ক হলে ছবিটা চলবে না, এটা সত্যি কথা আমি বলছি। রাকিব ভাইকে 1 বার না 10 বার বলছি। আমি বলছি রাকিব ভাই আপনি ইয়েকে নেন, আরে নামটা ভুলে গেছে, নতুন প্রজন্মের একটা নায়ক, খুব ভালো, একটু দাড়ি টাড়ি আছে, কোথা কোথা, বুবলির সাথে ছবি করে বেশিরভাগই। তো বলছে আচ্ছা ঠিক আছে আপা, আমি বুবলির সাথে কথা বলি। হ্যাঁ রওশন বোধ হয়, বা হ্যাঁ হ্যাঁ, যাই হোক ও ওই ছবি করবে। তখন রাকিব ভাই বললো ঠিক আছে আপা আপনি যেমনি বলবেন সেভাবেই হবে, যেহেতু আমি প্রডিউসার। পরে বললো আপা ওদের তো অনেক বাজেট হাই। পরে হোটেল সোনারগাঁতে গিয়ে আমরা কন্ট্যাক্ট করলাম ইয়ের সাথে, ওই যে মিশা সওদাগর ভাইয়ের সাথে, ওনাকে একটা অ্যামাউন্ট দিয়ে ওনাকে কন্ট্যাক্ট সাইন করালো। এর মধ্যে ওই যে অসুস্থ হলো, মানে এটা পুরানো কাহিনী আর বলতে চাই না, সিনেমা নিয়ে আমি আরেকদিন প্রেস কনফারেন্স করবো। তো পরে শাড়ি পাঠাইলো, বলে কি আপা তুমি ওর শাড়ি পরে আসবো, আমি ব্লাউজ তো নাই, বলছে ব্লাউজ পিস সাথে। তারপর আমি আমার অন্য একটা শাড়ির ব্লাউজ পরে গেলাম। তো পরে আমি গেলাম, যাওয়ার পরে দেখি ওখানে দিয়ে তাইব ভাই, রত্না কবির তার হাজব্যান্ড, ও যে ডায়মন্ড আরেকটা কি কোম্পানির জানি, ও ব্র্যান্ড অ্যাম্বাসাডার, ডায়মন্ড ওয়াল না ডায়মন্ড হাউস, ওকে আমার মেয়ে জানে, হ্যাঁ ডায়মন্ড হাউস, উনি ছিলেন সোমেনদা। বর্ষা যারা যারা পরিচিত সবাই ছিল। রাসেলের পক্ষ থেকে আমি, রত্নাকবির হাজব্যান্ড, এরা হচ্ছে রাসেলের পক্ষ থেকে ছিল। কিন্তু আলটিমেটলি ও ইয়ে দিয়েছে, উকিল দিয়েছে হচ্ছে দিয়ে তাইব ভাইয়ের মেয়েকে, ঠিক আছে, ওকে দিল। তারপরে বিয়ে হলো, আমি লাইভ করছিলাম, স্টার গল্প আসছিল, আর কয়েকটা চ্যানেল আসছিল, তুমি ছিলাম, আচ্ছা তো ছিল। তো পরে বিয়ে হলো, বিয়ের পরে ওদের খুব ভালো ভালো ভিডিও দিত, রিলস দিত, ভিডিও দিত, আমার খুব ভালো লাগতো, আমি দেখতাম। আমি এমনি কাউকে ফলো করি না, মানে আমি কারো পেজকে ফলো করি না, আমার নিজের পেজ তো অনেক,
আমার 14-15টা পেজ আমি ফলো করে, কিন্তু আমার এখানে আমি ইচ্ছা করে ওর ওখানে যেতাম, যে আমি ওকে, ও বর্ষা তখন আমার ফেসবুক ফ্রেন্ড না, পরে নিয়েছি, আমি রিসেন্ট নিয়েছি। তখন আমি বর্ষার ভিডিওগুলো দেখতাম, আমার ভালো লাগতো। আমি বোন তোমরা ভালো থাকো, আমি অনেক জায়গায় কমেন্টও করেছি, নর্মালি আমি কমেন্ট করি না, খুব কম করি, রিল টিল বানাতো। পরে মাঝে মাঝে দেখতাম যে আবার কঠিন 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 স্টেজটা দিত। পরে একদিন ফোন করে খুব কান্নাকাটি করলো বর্ষা, যে আপা ও আমাকে এই করছে সেই করছে, মারছে ধরছে। আমি কি বলো, গত 3 মাস যাবত কিন্তু বর্ষা আমার সাথেই, প্রতিদিন রাত্রে সকালে বিকালে ওর সাথে অ্যাটাচ থাকে, আমরা একসাথে খাইতেছি, আমাদের বাগানবাড়িতে ঘুরতেছি, নারায়ণগঞ্জ অফিসে যাচ্ছি, আমার মিরপুর অফিসেও লাইভ করতেছে, ও গত 3 মাস যাবত আমার সাথেই। তো ওই গল্প করতে করতে অনেক গল্প বললো, ও নির্যাতনের গল্প বললো, যে রাসেল আমাকে এইভাবে এই করতেছে ওই করতেছে। এর মধ্যে একটা ভিডিও ছাড়ছিল, টাকা চাওয়ার ভিডিওটা। তো আমি বললাম যে তুমি যদি সংসার, বর্ষা কিন্তু মেয়েটা আসলে সত্যিকার তোকে ভালোবাসে, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, যে বর্ষা রাসেলকে ভালোবাসে, এবং ভালোবাসে বিধায় ও একটা ভয়েস দিছে আমাকে, যে আপু আমি তোমার মতো নারী এই পৃথিবীতে দেখি নাই, তুমি যেইভাবে নির্যাতন করি তোমাকে আমরা, মানে রাসেল বর্ষা দুজনে আমাকে নির্যাতন, মানে আমি মানসিকভাবে আসলে অত্যাচারিত। কারণ সারাক্ষণ যদি একটা পরিবার আমার কাছে এসে পড়ে থাকে তাদের সমাধানের জন্য, তখন কিন্তু একটা মানুষের পরিবার, ব্যবসা বাণিজ্য বলতে কিছুই থাকে না। তা আমি, আমার মেয়ে আমাকে বলে, আমার বোন আসছে বিদেশ থেকে, সব আমাকে বলে আপা থাক, একটা মেয়ে তো বিপদগ্রস্ত, তুমি একটু ঠান্ডা মাথায় ওকে হ্যান্ডেল করো। রাসেলের সাথে আমার খুব কম কথা হয়, যখন বর্ষা আসে, বর্ষা আসলে আমি ফোনটা করি রাসেলকে। কিন্তু রাসেল সবসময় নেগেটিভ, বলে যে না আমি সংসার করবো না আপা, করবো না, কারণ আমি ওকে যে একটা দেখে বিয়ে করেছিলাম, ও এটা না, ও সংসার করবে না। আমি বলছি ভাই দেখো, বিয়ে তো মানুষের একদিন 2 দিনের সংসার না, বিয়ে যেহেতু করছো তুমি সংসারটা করো। আর বর্ষা তোমাকে ভালোবাসে, তোমাকে বর্ষা সত্যিকার অর্থে ভালোবাসে। এবং আমার 29শে আগস্ট আমার জন্মদিন ছিল, আমি ছিলাম কুমিল্লাতে, ওই ব্রাহ্মণপাড়া বুড়িচং, অনেক এক নাগারে অনেক দিন ছিলাম। তখন আমার বাসায় ওরা খাবার দাবার নিয়ে, কেক টেক নিয়ে, বর্ষা, সমিন্দা, রাসেল মেয়েও আসছিল। ওই ভিডিও টিডিও ছাড়িনি আমি, ওই বন্যা হয়েছে তো এখন সব ভিডিও ছাড়তে পারি না। তখন ওরা আসছে, গিফটও নিয়ে আসছে, বর্ষা আমার জন্য, সমিন্দা আমার জন্য একটা ডায়মন্ডের লকেট নিয়ে আসলো, কেক টেক কাটলো ভালো। এবং যখনই ওরা ঝগড়া হয়, আমি উকিল না, তারপর আমি মিলাই দেওয়ার চেষ্টা করতাম, যে ঠিক আছে, কারণ বর্ষা ভালোবাসে এটা, মানে মাঝে মাঝে বলতো তোমার বাইক এনে দাও আমার কাছে, আমি ঠিক আছে তুমি ধৈর্য ধরো, এই বিষয়টা কিন্তু বলছে ধৈর্য ধরো। বাট এই লাস্ট বিষয়টা ঘটছে হচ্ছে বসুন্ধরা সিটিতে, ও একটা লাইভ করতেছিল, ওরা কিন্তু সংসার করতেছিল খুব ভালোভাবে, বসুন্ধরা একটা গোল্ডের দোকানে ও লাইভ করতেছিল। সেই লাইভের মধ্যে কোন এক মহিলা ওকে যে অনেক বিশাল একটা ইনসাল্ট করছে, একটা স্বর্ণকারের দোকানের মালিকের বউ, তার কাছে নাকি টাকা পাবে বর্ষার কাছে, ওইখানে যাই লাইভের মধ্যে বর্ষার মোবাইল টান দিয়ে নিয়ে গেছে, নিয়ে যে পুরা বসুন্ধরা দৌড়াদৌড়ি শুরু করছে, সমস্ত গোল্ড মালিকরা আসছিল, অনেক কিছু হয়েছে, অনেক ঘটনা। আমি পুরা ঘটনা শোনার সময় পাইনি, কারণ আমি অসুস্থ আসলে ত্রাণ দিতে গিয়ে। পরে ও আমাকে অনেক ভিডিও পাঠাচ্ছে, আমি তখন বাহিরে, ও আমার বাসায় আসছে, রাত্র 12টা 1টা পর্যন্ত অপেক্ষা করতেছে, একটু পর ভিডিও পাঠাচ্ছে, কাঁদতেছে, আপা আমাকে বাঁচাও, আমাকে আমি বাঁচবো না, আমি একদম না, চুপ, মানে আমি সবসময় সান্ত্বনা দিতাম। পরে আমি ওরা বুঝাইছিও, পরে ও আসছে, আমি বাসায় আসছে, সরি, ও তো আমার বাসায় খায় না, ও এমনও হয়েছে 3 দিন 4 দিন খায় না। পরে আমি ওরা খাওয়াইতাম, নলা দিয়ে খাওয়াই দিছি, অফিসে হয়তো আমার ম্যানেজারকে বা আমার বডিগার্ডে বলতাম 2টা ডিম নিয়ে আসো, ডিম খাওয়াই। হ্যাঁ, গত 3 মাস যাবত এরকম কিন্তু চলতেছে। আমি বলছি যে দেখো বোন, তুমি তোমার নিজেকে ভালোবাসো, তোমার 2টা বাচ্চা আছে, বাচ্চাকে 2টা ভালোবাসো, তুমি নিজে অনেক বড় একটা সেলিব্রিটি, তুমি আমার হেলেন্সের দায়িত্ব নিয়ে হেলেন্সটা চালাও, আমি মাল কিনে দেই, তুমি যেহেতু এটার অ্যাম্বাসেডার, এটা চালাও, তুমি জয়যাত্রা টিভিতে বসো, টকশো করো, মানে ওরে আমি যত রকমের পজিটিভ থিঙ্কিং আছে বলছি, যে তুমি এটা চালাও, এটা করো, তোমার নিজেকে ব্যস্ত রাখো, তুমি একজনের পিছনে তোমার লাইফটা নষ্ট করো না। কারণ তুমি বারবার মারতেছে, বলতেছো তোমাকে মারছে, বলে নাকি আমাকে বললো, আমার অনেক সময় ভয়েসও পাঠাইছে, দেখো কি বলে তোমার ভাই, ভয়েসগুলো আছে। আমি মানসিক সাপোর্ট দিছি, এবং আমার বাসায় গতকালকে পর্যন্ত ও খাইছে, ঠিক আছে, আমি যখনই ও ক্ষুধার্ত, খায় না, ও কোথাও খায় না, ও রাসেলের মানে বলে যে আমি খাইতে পারি না, আমার বমি হয়, পরে আমি ওকে খাওয়াই দিছি নলা দিয়ে, বা ও খাইছে, আমার মেয়ে খাওয়াই দেয়। তো আমার এখানে ঘুমাইছে, আমার বাইগান বাড়িতে থাকছে, আমি সাথে রাখছি, কেন আমার সাথে থাকলে সব ভালো থাকে। যেদিন ফার্স্ট লাইভ করলো, যে কানলো,
অনেক হিজাব করে কানলো, আল্লাহর কথা বললো। ওই দিন রাত্রে আমার বাসায় অনেক গেস্ট, বিদেশি গেস্ট। পরে বলতেছে আপা কই যাবো, খালার বাসায় যাবো? আমি বলছি না, তুমি তোমার বাচ্চাদের কাছে যাও। রাসেল নাই তখন, রাসেল কিন্তু তার বাসায় চলে গেছে আলাদা বাসা করে। আমি বলছি বাসায় যেয়ে তোমার বাচ্চাদেরকে সময় দাও। তো বলে কি আচ্ছা ঠিক আছে আপা যাই। আমি কান্দাকাটি করবা না, খাওয়াই দিচ্ছি আমি ওই দিন রাতে, পরশু দিন রাতের কথা বলতেছি। তখন সে বাসায় যেয়ে দেখলাম সকালবেলা, আমি আবার ওর লাইভটা দেখার সময় পাই না, তো ব্যস্ত থাকে। ও ও আমার মেয়ে বললো বর্ষান্টি তো লাইভে গেছে। পরে আমি লাইভটা দেখলাম, ও কান্নাকাটি করে আল্লাহর কথাই বলছে, খারাপ কিছু বলে, রাসেলের কথা বলে নাই, কারো কথাই বলে নাই। আমি ওকে বুঝেছি, দেখো সংসার তুমি যদি সত্যিকার অর্থে ভালোবাসো, সংসার করতে হলে অনেক কিছু বুঝে শুনে মেনেই সংসার করতে হয়। আমার 35 বছরের সংসার আমি কিভাবে করছি আমি বুঝাচ্ছি, আমার বোন ওকে বুঝাচ্ছে, আমার মেয়ে ওকে বুঝাচ্ছে, আমার আম্মা ওকে বুঝাচ্ছে। আর আমি বলছি তুমি সবকিছু সবাইকে শেয়ার করবা না, সংসার করতে সবকিছু সবাইকে শেয়ার করা যায় না। তো ওর মাকেও শেয়ার না করে বলছে আল্লাহ পরে আপা তোমাকে বিশ্বাস করি, তোমাকে মানি, ও বলছে এটা। তো আমাকে সবকিছু শেয়ার করতো। আসলে ওর মেয়েকে নিয়ে একদিন আসছিল, ওই যেদিন ওর 2টা মোবাইল ভাঙছে, ওকে মারছে, যেদিন ওর ভিডিওটা, একটা ভিডিও পোস্ট হয়েছিল বোধ হয়, তখন ওর মেয়েকে নিয়েও আমার বাসায় আসছে ও সেফটির জন্য। তখন আমি রাসেলও রাখছি, আমি বাসায় আসো। তো দুজনে আমার সাথে প্রমিস করছে ওরা ঝগড়া করবে না, ওরা আর মানে ইয়ে করবে না। তখন তাইবেরও ফোন দিল। তো যাই হোক, ওদের থার্ড পার্সন ফোর্থ পার্সন অনেকেই আছে, ওদের কান মানে ঝালা করে, রাসেলকেও করে ওকেও করে। তো ওকে আমি বললাম যে তোমরা যদি একসাথে সংসার করতে হয়, দুজনে সব কিছু বুঝে শুনে মেনেই কিন্তু সংসার করতে হবে। ওই দিনের পর অনেকদিন তারা কিন্তু ভালো। সেদিন তার মেয়েটা আসছিল, বর্ষার মেয়েটা যারা, আমি যারাকে বললাম যারা বলো তো কার দোষ, যারা বলে মা আন্টি দুজনেরই দোষ। আমি তাহলে তুমি তো বড়, তুমি একটু বুঝাও তাদেরকে দুজনকে। বলে কি না, যারা আবার একটু কান্না করলো, যারা বললো যে আমার পাপ্পাকে গালি দেয়। পাপা মিন্স হচ্ছে ওর হাজবেন্ড যে মারা গেছে, ওই হাজবেন্ড। তো বর্ষা আসলে আজকে কয়েকদিন অনেকদিন যাবতীয় অনেক অসুস্থ, কান্নাকাটি করতেছে। মানে ওর রাসেলকে ভালোবাসে, মানে মোট কথা হচ্ছে ওর রাসেলকে অনেক বেশি ভালোবাসে বিধায় অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে গেছে, না খেয়ে আছে। ওর কি বলে এটাকে, প্যানিক অ্যাটাক হচ্ছে। ও শুধু কফি খেয়ে থাকে। আমি তো শুধু কফি খাবা না, আমি যখনই আসি আমার বাসায় পেট ভরে ভাত খাওয়াচ্ছি, ভাত খাও। ভাত খেলে হবে কি ওর মাথাটা একটু ঠান্ডা থাকে, তখন ও আমার মেয়ের সাথে হাসে, আম্মার সাথে গল্প করে, আমার সাথে গল্প করে। পরে লাস্টের এই যেদিন হিজাব পরে কান্নাকাটি করলো, ওদিন ও উকিলের সাথে কথা বলো ডিভোর্স করবে কিনা। আমি তো আরেকটু দেখো করো। আমি বলছি ওকে ছেড়ে দাও, এত নিজে তোমার দরকারটা কি, তোমার তুমি ছেড়ে দাও। আসলে রাসেল আমাকে তো অনেকে মা বোন ডাকে, আম্মা ডাকে। ওই প্রবাস থেকে অনেকে আমার আম্মা ডাকে, মা ডাকে, বোন ডাকে। অনেক প্রবাসী আছে আমাকে মা ডাকে, এখনো শত শত মেসেজে ভিডিও পাঠায়, হ্যাঁ বোন ডাকে, মা ডাকে। তো তার মধ্যে রাসেলও একজন আমাকে বোন ডাকতো। জয়যাত্রার জন্য অনেক নাটক টাটক বানাইছে, অনেক সিনেমা বানাইছে। তো ইসমাইলও বানাইছে, স্বাক্ষর আছে, স্বাক্ষরও বানাইছে। স্বাক্ষর মানে হচ্ছে যে গান গায় যে পড়শির ভাই, ওই বোন ভালো আছেন, বোন এটা করেন, বোন ওইটা করেন, এরকম। সবাইকে ডাকলো কিন্তু আপনার সাথে না না না, কোনো পারিবারিক কোনো সম্পর্ক নাই, সামাজিক সম্পর্ক। বর্ষার সাথে যেটা, রাসেল মেয়ের সাথে সেটা। বর্ষা একটি অভিযোগ তুলছে যে আপনার বাসায় এসে কোরআন শপথ করেছে, আপনি তখন সেখানে উপস্থিত, এটা কতটুকু সত্য? আচ্ছা, ওখানে আমার বাসায় যখন রাসেল আর বর্ষা আসলো, এবং বর্ষার মেয়েও ছিল, যেদিন ওই যে ভিডিও ছাড়ছিল, ওই যে কোনটা জানি AI1 না কি জানি বললো না ওটা, ওই ভিডিওটা নিয়ে বলছে ও আর ওর ভয়েস রেকর্ড করবে না, ও ওকে মারবে না। ও কোরআন শরীফ, রাসেল কোরআন শরীফে হাত দিয়ে বলছে আমি আর ওর গায়ের উপর হাত তুলবো না। কারণ আমি তো একটা নারী উদ্যোক্তা, আমার সামনে একটা নারীকে মারবে সেটা আমি সহ্য করবো না, কখনোই না, এটা মেনেই নেবো না। আমার 2টা মেয়ে আছে, আমার ছেলের বউ আছে, আমি কোনো নারীর উপরে নির্যাতন হোক সেটা আমি কখনোই চাবো না। তখন আমি রাসেলকে শপথ করাইছি যে তুমি কোরআন শরীফ ছুঁয়ে বলো ওর হাতে আর কখনোই হাত তুলবা না গায়ে। ও বলছে আচ্ছা তুলবো না আপা। এবং এই ঘটনাগুলি কিন্তু বর্ষার মা জানে না। আর বর্ষাকে বলছি তুমি রাসেল যেটা পছন্দ করো সেটা করো না, তোমরা ভালো থাকো। এবং বর্ষা তখন বলতে হয় দিয়ে তায়েবের সাথে ইয়ে করে নাই, এই কি বলে, কথা বলে নাই। মানে রাসেল যেটা পছন্দ করতো না এটা করে নাই। ও বলছে আপা আমি এগুলো করতেছিলাম, ঠিক আছে গুড, ভালো। এই ভালোর মধ্যে হঠাৎ করে আবার ওই বসুন্ধরা ঘটনাটা ঘটে। এর মধ্যে কিন্তু ভালো, আমার সাথে 3-4 দিন ঢাকার বাইরে ছিল, আমার সাথে এর মধ্যে আরো 2 দিন ছিল। মানে আমার সাথে ঘুরতেছে, গাড়তেছে, খাইতেছে, ভালো থাকে, ঠিক আছে। ওরও বোন আমি, ওরও বোন আমি, দুজনেরই বোন আমি। আমি সামাজিক বোন, আমি কারো আপন বোন না, রক্তের বোন না, ঠিক আছে। এরকম হাজারো মেয়ে আমার কাছে আসে, হাজারো মেয়ে আসে।
আপা, রাসেল মিয়া এবং বর্ষার বিয়ে নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। এর মধ্যে একটি কথা যদি আমি বলি দর্শকের জায়গা থেকে, রাসেল মিয়ার সাথে বর্ষার যে বিয়েটা, এটা অনেকে বলতেছে টাকার জন্য রাসেল মিয়া বর্ষাকে বিয়ে করেছে। একটা বর্ষা বর্ষার সাথে রাসেল মিয়ার যায় এবং কি 3 দিন পরেই তাকে কিন্তু টাকার জন্য তাকে কিন্তু চাপ দেওয়া হয়েছে যে 35 লাখ টাকা এভাবে টাকা পাওয়ার জন্য তাকে চাপ দেওয়া হয়েছে। আপনি জানেন কি? না, আমি জানি না। আমাকে পরে বর্ষা তার ভিডিও ভয়েস রেকর্ড শোনাইছে, আমি জানতাম না, রিসেন্ট। আর বর্ষা আমি যখন বলছে তখন আমি বর্ষাকে আমি রাসেল মিয়াকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কি টাকার জন্য বিয়ে করছো? বলে না বোন, কেন আমি টাকার জন্য বিয়ে করবো? আমি দুটা মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য বিয়ে করেছিলাম, আমি একটা অসহায় মেয়ের পাশে দাঁড়ানোর জন্য বিয়ে করেছিলাম, কিন্তু আমার এখন আমার ভালো লাগতেছে না, আমার ওর ব্যবহার কথাবার্তা এরকম বলছে আর কি, বর্ষার সামনে বলছে। হ্যাঁ, আমি আমার কাছে সব রেকর্ড আছে। তাহলে আপা, যেহেতু রাসেল মিয়া বলেছে দুইটা বাচ্চার দায়িত্ব নিয়েছে বা ভালোবেসে বর্ষাকে বিয়ে করেছে, তাহলে এত কিছু কেন হবে? এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা ধরে নিতে পারি এখানে আজকে বর্তমান সিচুয়েশন থেকে ধরে নিতে পারি তাহলে তিনি টাকার জন্যই বিয়ে করেছে বর্ষাকে, তা না হলে অবিবাহিত একটা ছেলে 2 বাচ্চার মাকে কেন বিয়ে করে? এটা হতে পারে, আমি জানি না। তবে যে প্রডিউসার যে আছেন সেও তো আমাদের প্রত্যেকটা জায়গায় ছিল, রাকিবুল আলম রাকিব ভাই। তো রাসেল যেটা বলছে যে পয়সার জন্য বিয়ে করে নাই, তো বর্ষা যখন আমাকে বলছে যে আপা ও আমাকে পয়সার জন্য অত্যাচার করতেছে, তখন আমি রাসেলকে জিজ্ঞেস করেছিলাম, বলে কি না বোন, পুরাটাই মিথ্যা, আমি ইয়ে করি নাই। এবং আরেকটা কথা মনে পড়ছে, ওদের নিয়ে তো অনেকবারই বিচার হয়েছে। রাসেল রাকিব ভাই বর্ষা বিয়ের পর আমি ওকে একটা ডায়মন্ডের আংটি দিয়েছি, মানে আমার লাইফে এই ফার্স্ট আমি এক্সপেন্সিভ গিফট আমি দিয়েছি বর্ষাকে। একটা শাড়ি দিয়েছি অনেক দামি, একটা ডায়মন্ডের একটা রিং দিয়েছি যার দাম মূল্য 1.5 লক্ষ টাকা। তারপরে হচ্ছে রাসেলকে 5টা শার্টের গিফট করেছিলাম, ওদিন ওরা বিরিয়ানি ট্রেনে নিয়ে আসছিল। হ্যাঁ, তো ওদিন ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি টাকার লোক? বলে কি না আপা, প্রশ্নে আসে না, প্রশ্নে আসে না, কথা বলছে রাসেল আমাকে। আরেকটা প্রশ্ন, আপনার কি বিয়ের আগে রাসেল মিয়া শেয়ার করেছে যে বর্ষার 2টা বাচ্চা আছে? আপনি মাত্র হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু রাসেল মিয়া 2-3 দিন আগে একটা ভিডিও স্ট্যাটাস দিয়েছে, রাসেল মিয়া নাকি জানতো না যে বর্ষা। না, এটা তাহলে মিথ্যা ভিডিও করছে, এটা ভুল। রাসেল মিয়ার এবং বর্ষার বিয়ের উকিলমা বানানো হয়েছে। না না, আমি তো উকিলমা না, দিয়ে তায়েবের। আপনার সাংবাদিক মানুষ, আপনার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। যখন একটা মানুষকে আপনারা ইয়ে করেন, প্রেস ব্রিফিং নেন, তখন মনোযোগ সহকারে কথাগুলি বলবেন। আমি বলেছি, আমি ভেবেছিলাম আমাকে উকিল দেবে, কিন্তু আমাকে উকিল দেয়নি, ভেরি আনফর্চুনেট। সেখানে উকিল দিয়েছে হচ্ছে দিয়ে তায়েব ভাইয়ের মেয়েকে, ঠিক আছে, ভেরি আনফর্চুনেট, টুনটুনিকে, কারেক্ট। আমি যে প্রশ্ন করেছি আপনি, সে কিন্তু ভিডিওতে, যেহেতু আপনারা সবাই জানতেন যে তার 2টা বাচ্চা আছে এবং রাসেল মিয়া কিন্তু আপনাকে শেয়ারও করেছে যে, কিন্তু ভিডিওতে কয়েকদিন আগে সে স্ট্যাটাস দিয়েছে যে জানতো না যে আসলে বর্ষার বাচ্চা। আসলে এই যে মিথ্যা, এটা রাসেল যদি বলে থাকে মিথ্যা বলছে, এটা ঠিক বলে নেই। এবং রাসেলও নাকি ম্যারিড, ওর একটা ছেলে আছে, এটা আমি জানতাম না, বর্ষা আমাকে শেয়ার করেছে। আমি রাসেলকে অনেকবার জিজ্ঞেস করেছি, রাকিব ভাইয়ের প্রমাণ, যে বলে কি না আপা আমি বিয়ে করি নাই, মিথ্যা বলে, ও মিথ্যা বলে। তবে হ্যাঁ, আমি আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি একটু যেটা বললেন যে আপনার বাসায়ও সে কোরআন শরীফ ধরে শপথ করছে, কোরআন শরীফ নিয়ে আসছে। এখন বলবেন যে রাসেল মিয়া গতকালকেও একটা বাইরে দেখলাম যে কোরআন শরীফ নিয়ে এসে অনেকগুলো কথা বলছে। এখন মনে হচ্ছে যে সে অনেকগুলো কথা মিথ্যা বলছে। কেন বললাম? কারণ আজকে আমাদের সহকর্মী যারা, তারা সবাই বর্ষা বাসায় ছিলেন, সেখানে বর্ষার যে স্টেটমেন্টটা দিলেন এবং আপনার কথা শুনে আমরা মোটামুটি প্রায় 70% মিল পাচ্ছি, কিন্তু রাসেল মিয়ার কথার সাথে আমরা এখন টোটালি কোনো মিল পাচ্ছি না। আচ্ছা, তাহলে রাসেল মিয়া, আপনি তাকে খুব কাছ থেকে চিনেন এবং জানেন, সে বারবার কোরআন শরীফ না কাছ থেকে চিনি জানি না, মানে সামাজিক মিডিয়ার মাধ্যমে। কারণ আমার ইলেকশন, এফডিসি যখন ইলেকশন করেছিলাম, আপনি কি তাকে সুস্থ মনে করেন কিনা? সুস্থ মানুষ তো কখনো নারীদের হাতে হাত তুলবে না। একটা সুস্থ মানুষ কখনো একটা নারীর গায়ে হাত তুলবে না। আমার হাজবেন্ড যদি আমাকে একটা ফুলের টোকা দেয়, আমি তো সংসার করবো না, নেভার। আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি যেমনটা বললেন যে রাসেল মিয়াকে আপনি যেমন স্নেহ করেন বা জানেন, এই কিছুদিনের মধ্যে আপনি বর্ষাকেও তেমনটাই জানেন। তাহলে না, বর্ষাকে একটু বেশি ভালোবাসি, কারণ মেয়েটা নির্যাতিত। হ্যাঁ, আমি পরশুদিন আমার বুকে জড়ায় ধরে ও কেঁদেছে, আমিও কেঁদেছি। এবং বিয়ের সময়টা তো আপনি সেখানে ছিলেন। আমার কথাটা হচ্ছে যে
দুজনকে তো আপনি খুব কাছ থেকে দেখলেন এবং দুজনের কথাও কিন্তু শুনতেছেন গতকালকে বা আজকে মিলে সবকিছু মিলে। আপনার কাছে আসলে কি মনে হয় এই বিষয়টা, পুরো বিষয়টা নিয়ে আসলে কে সত্যি বলছে বলে আমরা আমাদের দর্শকদের আমাকে বর্ষা যেটা বললো, ও বলে যে আপা ও রত্নকবিরের বাসায়। আমি থাকুক, তোমার সমস্যা কি? তোমাকে তো নির্যাতন করে, তুমি তাকে নিয়ে কথা বলো কেন? ও যেখানে খুশি থাকুক। আচ্ছা আপা ও রত্নকবিরের সাথে এই করছে, আমি করুক না। রত্নকবিরের সাথে যদি তোমার ও ঘুমায়, তোমার সমস্যা আছে? তোমার কোনো সমস্যা নাই তো? বলছি না মা, বলছি তো। আমি ওকে বুঝেছি, ও সত্যি বলতে চাচ্ছে। ওকে নাকি 20,000 টাকাও পাঠাইছে। আর আগের বার ও যখন বাসা থেকে বের হয়ে গেছে, রাসেলকে নাকি 20,000 টাকা কে পাঠিয়েছে। ওকে নাকি প্রায় কে জানি বিকাশ করে। সো আই হ্যাভ নো বিকাশ নাম্বার। আপা একটা হাজবেন্ড যদি একটা মেয়ের সাথে থাকে, ঘুমায় থাকে, এটাকে আপনি সহ্য করতে পারেন? কখনই না। আমি সেই সংসার করবোই তো না। আমি শুনলেও তো সংসার করবো না। আপনি যে বললেন যে তোমার সমস্যা আছে, না আমি তো ওরা বলছি ডিভোর্স দেরিতে। ওরা বলছে তুমি ডিভোর্স দিয়ে দাও, তুমি তোমার দুই মেয়েকে বাচ্চাকে নিয়ে থাকো। বাচ্চা হচ্ছে নারীর একটা সম্পদ। একটা মা একটা বাচ্চাকে নিয়ে সারা জীবন পার করে দেয়। তোমার দুইটা বাচ্চা আছে, তুমি দুইটা বাচ্চার জন্য তুমি তোমার জীবনটাকে তুমি ভালোবাসো, তুমি কাজ করো, তুমি অনেক ভালো ভালো কাজ করতেছো। আমি তোমাকে নিয়ে ব্যবসা করব। আচ্ছা আমি জানি না সে কোথায়। আমি আজকে যোগাযোগ হয়নি আমার, কালকে পর্যন্ত যোগাযোগ হয়েছিল। ওকে বলছি তুমি কিন্তু অনেক কথা মামলা খাওয়া ভাই, তুমি সাবধান হও। ওটা বলছি আমি ওকে, তুমি এখনো সময় আছে, তুমি বর্ষার সাথে। ও বর্ষা বলছে আপা তোমার কথা যেতে ও শোনে নাই, আমি এখন লিগাল অ্যাকশনে যাবো। আমি আচ্ছা ঠিক আছে যাও বল। আচ্ছা আর রাসেল প্রতিবাদী ঠিক আছে। আমাকে যখন প্রথমবার আমার সাথে মিডিয়া কুয়ের শিকার হয়েছিলাম, তখনও রাসেল আমাকে নিয়ে কথা বলেছিল যে আমি হাজার হাজার অভিভাবক, হাজার হাজার শ্রমিকের অভিভাবক, আমার উপরে যে নির্যাতনটা হচ্ছে এটা মোটেও ভালো হচ্ছে না। তখন তাকে আবার ডিবিতে নিয়ে নাকি বলছিল যে আমার আঙ্গুলগুলি কেটে দেন, আমি এই ডিলেট করবো না এই পোস্ট, মানে ওকে ডিলেট করার জন্য বলছিল পোস্টটা। সো আমার জন্য প্রতিবাদ করেছিল। ওখান থেকে আসলে ওর প্রতি আমার একটা সফট করার জন্য আমার জন্য ও প্রতিবাদ করেছিল। আমার নীতিটা, নেচারটা, চরিত্রটা হচ্ছে আমার জন্য যে একটু 1 ফোঁটা রক্ত দেবে তাকে আমি 10 ফোঁটা রক্ত দেই, ঠিক আছে? হ্যাঁ, সম্পর্কটা হচ্ছে ডিপেন্ডস, ঠিক আছে? তো আমি রাসেলকে ভালোবাসি, বর্ষাকে ভালোবাসতাম বাসি। আমি আসলে আমি জানি না, আমি একজন নারী উদ্যোক্তা, সমাজের অনেক নারী আমাকে দেখে হয়তো অনুসরণ করে। তবে আমি একটা কথা শেষমেশ বলবো, এক হাতে কখনো তালি বাজে না। সংসার করার ইচ্ছে থাকে, অনেক স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু মেনে নিতে হয়। আমার লাস্ট সময় না, ওরা তো নাকি প্রতিদিনই মারামারি হতো ওদের, বিষয়টা আমি জানি না। আল্লাহর কসম করে বললাম, আমি আসলে টাইম আমি জানি না। এরপরে মাস থেকে না, বসুন্ধরা ঘটনা পরে তো ওর সাথে দেখা হয়নি, মারবে কিভাবে? না আমি কখনো দেখিনি ভাই, মিথ্যাটা বলতে পারবো না। আমি সত্যকে মিথ্যাতে রাখতে পারবো না, মিথ্যাকে সত্য মানে আমি দেখি নাই কখনো, আমার কাছে মনে হয় নাই কখনো। বর্ষা সম্ভবত আমাকে কাবিননামা পাঠাইছে, কাবিননামা উঠাইছে আজকে। ও শেষ পর্যন্ত চাইছিল, সংসারটা করতে চাইছিল, আমাকে বলছে আপা তুমি ঠিক করে দাও। লাস্টে বলো আপা তুমি যেহেতু পারো না, আর কেউ পারবে না, আমি মামলা করে দিব। আমি তোমার যা ইচ্ছা করবো না, আমি পারতেছি না, কারণ আমার বাসায় দুনিয়ার বায়ার গেস্ট, এটা সেটা, আমি পারবো না, এটা বলেছি আমি। আর আমার মনে হয় আসলে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। আল্লাহ হয়তো লিখেই রাখছে ওদের 3 মাসের সংসার। তবে বর্ষা প্রেগনেন্ট এই মাসের আমার বাসায় ছিল, ইয়েতে আমার সাথে ছিল একটা রিসোর্টে। তখন সে বলছে আপা আমি তো পিরিয়ড হচ্ছে না, আমি সম্ভবত প্রেগনেন্ট। তা আমি বলছি কী করবা? বলছে তোমার ভাইকে জিজ্ঞেস করো। তো ও অস্বীকার করে, বলছে না মিথ্যা আছে, SMS-গুলি আছে, ভয়েস রেকর্ডগুলি আছে। তো আমি বলি দেখো রাসেল, কখনো কোনো নির্যাতনের মানে অভিশপ্ত হবা, কিন্তু একটা লাইফ কিন্তু নষ্ট করো না। যদি বাচ্চা হয়ে থাকে বাচ্চাটাকে নিয়ে সংসার করো, সুন্দর হও, ভালো থাকো। আর বর্ষা আসলে সংসার করতেই চেয়েছিল। মেইন লাস্ট মোমেন্টে ঝগড়া লাগছে বসুন্ধরাতে, যে গোল্ডের যে লাইফ ছিল, সেই লাইফের যে লোকটা, সেই লোকের বউ যে যখন তাকে ইয়ে করছে, ওটা নাকি রাসেল করাইছে। বর্ষা আমাকে আমার বাসায় আসলো, ওই দিন রাত্রে ছিল, তারপরের দিনও ছিল। বর্ষা বলতেছে ওই কাজটা বা রাসেল মিয়া করাইছে। তার মানে আপনি জানতেন যে বর্ষা? এই যে বললাম কি, ও আমাকে বলেছে তো, শেয়ার করেছে তো, আমাকে রিপোর্ট দিছে তো, ওই যে প্রেগনেন্সি একটা রিপোর্ট হয় না টিউবের, সেটা আর কি। থ্যাংক ইউ আপা।